থাকা এই টুকরোটি বিশ্বের সবচেয়ে হালকা এবং কম ঘনত্বের কঠিন পদার্থ। তবে আমার আঙ্গুলের সাহায্যে সামান্য চাপের মাধ্যমেই এই অ্যারোজেলের টুকরোটি হাজারো টুকরায় পরিণত হয়ে গেল। তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, যদি এই অ্যারোজেলের টুকরোগুলো আমি আমার শরীরে প্রয়োগ করি, এটি 100% হাইড্রোফোবিক হয়ে যায় এবং আমার শরীরকে ওয়াটারপ্রুফ করে তোলে। তাছাড়াও এই গুঁড়োটি নতুন অভঙ্গুর ফোমের মতো অ্যারোজেল যৌগ তৈরি করতে পারে, যা চরম পরিস্থিতিতে সুরক্ষার জন্য ব্যবহার করা যেতে পারে। অ্যারোজেল বিভিন্ন আকারের হতে পারে, যদিও এরা 99% বায়ু দিয়ে গঠিত। ধারণা করতে পারেন একটি অ্যারোজেল কিরকম শব্দ করবে? যেন মনে হচ্ছে একটি খালি ক্যান ইস্পাতের উপর পড়ার মতো শব্দ। এ যেন ধাতব পদার্থ। অ্যারোজেল সত্যি একটি অবিশ্বাস্য পদার্থ। এটি সর্বনিম্ন তাপীয় পরিবাহী কঠিন পদার্থ বা মহাবিশ্বের সেরা নিরোধক। এই একই জিনিস নাসা মহাকাশযানে ব্যবহার করে, যেমন মঙ্গল রোভারের নিরোধক হিসাবে। এটা কি দিয়ে তৈরি? এটির 99% বায়ু। এই ক্ষেত্রে বাকি 1% হল অ্যামরফাস সিলিকা। ছিদ্রগুলি মাত্র কয়েক ন্যানোমিটার পুরো। তুলনার জন্য বলা যায়, ছিদ্রের গড় আকার একটি মানুষের চুলের প্রস্থের প্রায় 10,000 ভাগের 1 ভাগ। হ্যাঁ দেখুন, অ্যারোজেলের নিরোধক ক্ষমতা এর একমাত্র বৈশিষ্ট্য নয়, এছাড়াও পাশাপাশি এটি জলগ্রাহী এবং জলরোধী উভয় বৈশিষ্ট্যই প্রদান করতে পারে। এটা কিভাবে সম্ভব? এখন আমরা পানিতে কিছু অ্যারোজেলের গুঁড়ো ছড়িয়ে দিব। লক্ষ্য করুন, অ্যারোজেল পানিতে ডুবছে না, এটি পানির পৃষ্ঠে ভাসছে এবং বাধা তৈরি করছে। আমি এটা পানিতে ভেজাবো। এটি এখন পানির ভিতরে আছে। অ্যারোজেলের সুপার হাইড্রোফোবিক বৈশিষ্ট্যের জন্য ম্যাচটি এখনো শুকনো এবং জ্বলন্ত। ওয়াও, এটা কিন্তু দারুণ। দেখুন, চামচটি পুরোপুরি ডুবে আছে, কিন্তু এটি সম্পূর্ণ শুকনো। এটার সাথে পানি কোনোভাবেই এর সংস্পর্শে আসতে পারেনি। আমি এটার সাথে আরও কিছু পরিমাণে কণা যোগ করব এখন। আমি ভাবছি, যদি এগুলো আমার গায়ে লাগাই, তাহলে আমি কি সম্পূর্ণ জলরোধী হয়ে উঠতে পারবো? ওয়াও, এটা সত্যিই চমৎকার। অসাধারণ। এই বল আকৃতির ফোঁটাগুলো আসলে আমার হাতকে স্পর্শ করছে না। আমার ত্বক ও পানির মধ্যে অ্যারোজেল গুঁড়োর একটি স্তর রয়েছে। আমি এবার পুরো হাতটিকে ভিজিয়ে দেখব। ওয়াও, জাদুর মতো অনুভব হচ্ছে এটা। হ্যাঁ সত্যিই তাই। কিন্তু যখন আমি এগুলো দিয়ে আমার পুরো শরীরকে ঢেকে রাখবো, তখন আমরা সত্যি অভাবেই আপনারা সমাধানে এসেছেন। হ্যাঁ, এটি একটি বন্ধ কোষের ফোম যা অ্যারোজেলের সাথে মিশ্রিত। বন্ধকোষের ফোমগুলো সিলিকা পদার্থ দিয়ে তৈরি হয়, যা ক্ষুদ্র সিল করা বায়ু পকেট দিয়ে গঠিত। ফ্লেম থ্রোয়ার পরীক্ষা যাওয়ার আগে এবং আমার পুরো শরীরে পরীক্ষা করার আগে আমি এটা দিয়ে ছোট্ট একটি পরীক্ষা করব। যদি এটা পড়ে যায়, সঙ্গে সঙ্গেই আমার হাতটিকে ফিরিয়ে নিতে হবে। হ্যাঁ আমি দ্রুত। তুমি প্রস্তুত? হ্যাঁ, তুমি যত খুশি বাড়াতে পারবা। ওয়াও, পড়ে গেল। তুমি কি দেখতে পাচ্ছ এটা কতটা প্রভাব পড়েছে? এটা এদিকটা খুবই ঠান্ডা, আমি এটাকে যত খুশি স্পর্শ করতে পারি। আর এখানে এটাও ঠান্ডা বলা যায়, তাপ ধরে রাখে না। কিন্তু এটা গরম, এটা গলে গিয়েছে। দেখো এটার আকারটা দেখো। আমরা আজকে এই অ্যারোজেল ঢালটি প্রোপেন গ্যাসের সর্বোচ্চ তাপমাত্রায় গরম করে পরীক্ষা চালাবো। তুমি প্রস্তুত? আমি প্রস্তুত। আমি পাশ থেকে কিছু তাপ অনুভব করতে পারছি, কিন্তু মাঝখানে একেবারেই না। তুমি কি আমার আরো কাছে আসতে পারবে? এটি যতটা কাছে আসা উচিত আসছে। আমি এখন স্পর্শ করতে পারি। আপনাদের দেখানো এই অগ্নিশিখার গড় তাপমাত্রা ছিল প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস। যারা জানেন না তাদের জন্য, তরল নাইট্রোজেন অত্যন্ত ঠান্ডা থাকে এবং তাপমাত্রা হয় -196 ডিগ্রি সেলসিয়াস। এটি আপনার ত্বকের সাথে সংস্পর্শে এলে ভালো হবে না। এটি আপনার ত্বককে জমিয়ে দেবে। এরপরে আমার হাত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একদম ঠিক। অ্যারোজেল দিয়ে বানানো জ্যাকেটে তরল নাইট্রোজেন ব্যবহারের আগে আসুন পরীক্ষামূলকভাবে দেখি অ্যারোজেল ছাড়া কোনো কিছুতে এই তরল নাইট্রোজেন কি পরিমাণে ক্ষতি করতে পারে। তো এটি হচ্ছে ফ্রস্ট ইফেক্ট। তরল নাইট্রোজেন এবং মেঝের মধ্যে অনেক বড় তাপমাত্রার পার্থক্য রয়েছে, যে কারণে এটা শোষিত হতে পারছে না। আমাদের পরবর্তী আইটেম একগুচ্ছ পার্সলে, কিন্তু এইবার ডুবানোর পরিবর্তে এটার উপরে আমরা সরাসরি তরল নাইট্রোজেন স্প্রে করব।
এবং আমরা দেখতে যাচ্ছি কি ঘটেছে। এমনকি হাড়গুলো ভেঙে গিয়েছে। এটা আসলে খুবই বিপজ্জনক হতে পারে, তাই না? এটা খুবই বিপজ্জনক। আমার ঠিক পিছনেই মাইক আমার দিকে সরাসরি তরল নাইট্রোজেন স্প্রে করার জন্য প্রস্তুত আছে। ঠিক আছে, তোমরা সবাই প্রস্তুত? 5, 4, 3, 2, 1। আহ আহ দারুণ। আমি অনুভব করতে পারছি না, শুধুমাত্র প্যান্টের উপর অনুভব করছি, কারণ এখানে কিছু বিন্দু পড়েছে, কিন্তু এটা ঠিক আছে। কিন্তু শরীরের উপরিভাগে কিছু অনুভব করছি না। দেখতে পাচ্ছেন লেকটিকে পুরো বরফ ঢেকে রেখেছে। এখন আমি আমার পুরো শরীরে অ্যারোজেলের কণা প্রয়োগ করব, পানিতে নামবো এবং শুকনো থাকার চেষ্টা করব। তাহলে কোনো স্বাস্থ্য সমস্যা নেই? না। ঠিক আছে, আজকে কেমন লাগছে? হ্যাঁ। আপনি অবশ্যই আগে ঠান্ডা পানিতে নেমেছিলেন, তাই না? হ্যাঁ। ঠিক আছে, আমরা এখানে সবকিছু প্রস্তুত রেখেছি যদি লাগে সেই জন্য। আমার কাছে 1 বালতি পাউডার সিলিকা অ্যারোজেল আছে। এটি দিয়ে আমি পুরো শরীরকে ঢেকে দিব। আসুন দেখা যাক পানির নিচেও আমি আমার শরীরকে শুষ্ক রাখতে পারি কিনা। তাহলে আমার শরীর এখন পুরোপুরি পানিতে ডুবতে যাচ্ছে। আমি শুকনো আছি। এটা অলৌকিক ঘটনা। এই পাউডারের কণাগুলো পানিকে আমার ত্বকের সংস্পর্শে আসতে বাধা দিচ্ছে। এখনো কিছুই হয়নি, কিছুই না। আমার পায়ের দিকে তাকাও, এগুলো অনেকটা সময় ধরেই পানির ভিতরে ডুবানো, কিন্তু এটা শুকনো। আমার পায়ে কিছু জলকণা আছে। চলো এগুলো পা থেকে ফেলে দেই। আশ্চর্য, আমার ঠান্ডাও লাগছে না। আমার এগুলোর প্রয়োজন নেই। পানিটা একটু গাঢ় কালো ছিল, তাই আমরা দেখতে পারিনি পানির নিচে আমাদের শরীর কেমন দেখাচ্ছে। তাই এখন আমরা একটি পুলে যাব এবং দেখব পানির নিচে আসলে আমাদের কেমন দেখায়। অ্যারোজেলের কণা আমাদের শরীরে পাতলা ধূসর লেয়ার তৈরি করে এবং যা ক্ষুদ্র বাবল তৈরি করে। এই এয়ার বাবল আলো রিফ্লেক্ট করে, যা আমার ত্বককে চকচকে ও রূপালী চেহারা দেয়। আপনি লক্ষ্য করলে দেখবেন আমার হাঁটু থেকে কিছু বায়ুকণা উপরের দিকে উঠছে। আমার ত্বকে থাকা বায়ু পানিতে আমাকে আরো হালকা অনুভব করায়। সম্পূর্ণরূপে শুকনো। এটা কিভাবে সম্ভব? এখন খুব ভারী বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি ভিজছি না। আমি হয়তো একমাত্র ব্যক্তি যে হাইড্রোফোবিক অ্যারোজেল কণায় আবৃত হওয়ার কারণে বৃষ্টিতে ভিজছে না। যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন, পুলের পানির উপরে বৃষ্টির কণাগুলো রয়েছে। এর মানে বৃষ্টির পানি এবং পুলের পানির মধ্যে অ্যারোজেলের স্তর রয়েছে, যেটা মিলিত হতে বাধা দিচ্ছে। আমার শরীরে প্রয়োগ করা অ্যারোজেলের গুঁড়া হাইড্রোফোবিক ছিল, কিন্তু আমার হাতে যেটি এটি হাইড্রোফিলিক। দেখুন এই অ্যারোজেলের উপরে পানি ফেললে কি ঘটতে চলেছে। এটাকে ছোট স্পঞ্জের মতো ভাবতে পারেন। এটা নিজের ওজনের থেকেও 25 গুণ বেশি শোষণ করতে পারে। এই ধরনের অ্যারোজেল বাতাস থেকে আর্দ্রতা শোষণ করতে পারে, তাই এগুলো জাদুঘরে প্রত্নতাত্ত্বিক সংগ্রহ, সংরক্ষণ এবং ওষুধ সংরক্ষণ করতে ব্যবহৃত হয়, যাতে আর্দ্রতা প্রবেশ করতে না পারে। সবশেষে অ্যারোজেলের ন্যানোপেট দৃশ্যমান আলোর চেয়ে ছোট। দৃশ্যমান আলো 380 ন্যানোমিটার থেকে 750 ন্যানোমিটার মধ্যে থাকে, যেখানে অ্যারোজেলের ছিদ্র মাত্র 20 থেকে 40 ন্যানোমিটার প্রশস্ত হয়ে থাকে। ছোট তরঙ্গ দৈর্ঘ্যের কণা নীল, বেগুনি, ইউভি আলো এরোজেলে আঘাত করলে ছড়িয়ে যায়। আর এরোজেল নীল দেখানোর কারণ এটি, যেভাবে আকাশ নীল দেখায়। একে রিলি স্ক্যাটারিং বলে। যখন আমরা অ্যারোজেলকে অতিবেগুনি রশ্মি দ্বারা প্রদর্শন করি, যা সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের, এটা অ্যারোজেলকে অস্বচ্ছ দেখায় এবং আলোকে আরো ছড়িয়ে দেয়। কিন্তু যখন আমরা ইনফ্রারেড আলোতে সুইচ করি, যা বড় তরঙ্গ দৈর্ঘ্যের, এটি অ্যারোজেলের মধ্যে দিয়ে পাস করে সম্পূর্ণ স্বচ্ছ করে তোলে। এটি হলুদ। যখন আমরা এটি আকাশের দিকে ধরে রাখি, এটি হলুদ দেখায়, কারণ এটি সূর্যালোকের দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য, যেমন হলুদ এবং লাল, সহজেই পাস করতে